দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 6 মাস ধরে প্রায় একই জায়গায় আটকে আছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। পরিস্থিতির উন্নতি না হলে অর্থনীতির গতি বাধাগ্রস্ত হবার শঙ্কা। অপ্রচলিত বাজারগুলোতে ব্যবসা বাড়ছে, তৈরি পোশাকের পণ্য বৈচিত্র্যকরণ আর সরকারি সহযোগিতার তাগিদ। লাগাতার দরপতনে বহুজাতিক কোম্পানির শেয়ার, অনেক কোম্পানির শেয়ারের দর নেমেছে ফেস ভ্যালুর নিচে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টানা 6 মাস ধরে একই জায়গায় আটকে আছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। নেই দৃশ্যমান কোনো উন্নতি কিংবা অবনতি। দেশের অর্থনীতিতে তেমন গতি না থাকায় এমন অবস্থা বলছেন বিশ্লেষকরা, যারা বলছেন দ্রুত রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হলে স্বস্তি ফিরবে না সামষ্টিক অর্থনীতিতে। রায়হান শোভনের রিপোর্ট। রেমিটেন্স ও রপ্তানি থেকে প্রাপ্ত আয় দিয়ে আমদানি দায় পরিশোধের পর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে তা পরিচিত রিজার্ভ হিসেবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ এখন $2,500 কোটি উপরে। আর IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী ধারে দেওয়া অর্থ বাদ দিলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $1,996 কোটি। গেল 7 মাস ধরে প্রায় একই জায়গায় আছে দেশের রিজার্ভ। ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো এটা এখন আপাতত ইন্টারন্যাশনাল রিসিপ্ট গুলো থেকে আমরা সেটেল করতে পারছি। ইন্টারন্যাশনাল রিসিপ্টস এর মধ্যে আমাদের এক্সপোর্ট আর্নিং এবং আমাদের রেমিটেন্স, এই দুইটা যেহেতু একটু ইমপ্রুভ করেছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট যেহেতু আমাদের ইম্পোর্টে বেশি করতে হয়, সেগুলো দিয়ে এটা কভার করে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকও তার রিজার্ভ সেল করছে না, সেজন্য এই সবগুলো কারণ মিলিয়ে আমাদের রিজার্ভ ইজ স্টেবল। এটা একটা জিনিস দেখাচ্ছে যে আমাদের অর্থনীতির মধ্যে ডাইনামিজমের অভাব। স্বল্পকালীন সময়ের জন্য এটা ঠিক আছে, অর্থাৎ আমাদের মোটামুটি 3 মাসের আমদানি এটা আমরা মিট করার মতো ক্ষমতা আছে, কিন্তু অর্থনীতি একটা দৃঢ় ভিত্তির দাঁড় করানোর জন্য কিন্তু রিজার্ভটাকে আরো অনেক বেশি করা উচিত। হিসেব বলছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে দেশে পণ্য রপ্তানি বাবদ আয় এসেছে $2,452 কোটি। একই সময় প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $1,378 কোটি। সে হিসাবে জুলাই থেকে ডিসেম্বর সময়কালে দেশে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ ছিল $2,830 কোটি। বিপরীতে এই সময় পণ্য আমদানি বাবদ খরচ করতে হয়েছে $3,949 কোটি। রিজার্ভ পরিস্থিতি এখন অসন্তোষজনক না। এটা যে আমরা ঠেকাতে পারেছি রিজার্ভ ফল করাটাকে, এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, তাই না? সুতরাং রিজার্ভ পরিস্থিতি আমি বরঞ্চ অখুশি না, এটা ঠিক থাকে। এটা এখন আস্তে আস্তে ইমপ্রুভ করার ব্যাপারে। তবে হ্যাঁ, রিজার্ভের সাথে আপনার ফরেন ইনভেস্টমেন্টের একটা সম্পর্ক আছে। খুব সমস্যা সংকুল তা নয়, কিন্তু এটাকে স্যাটিসফ্যাক্টরি বলাটা বোধহয় ঠিক হবে না। কারণ স্যাটিসফ্যাক্টরি হচ্ছে যখন আমাদের রিজার্ভটা একটা অর্থনীতির একটা শক্ত ভিত্তি নির্দেশ করতে সক্ষম হবে, যার জন্য রিজার্ভের পরিমাণ আরো অনেক বেশি করা দরকার। যত বেশি হবে ততই কিন্তু অর্থনীতি আমাদের সফল হবে, এবং বিশ্ববাজারে তখন তারা দেখবে বিদেশি বিনিয়োগকারীরা তখন আকৃষ্ট হবেন যে না, এই অর্থনীতি একটা সবল অর্থনীতি। তথ্য বলছে করোনার সময় রেমিটেন্সের প্রভাব বেড়ে যাওয়ায় রিজার্ভ উঠেছিল $4,800 কোটি। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ধীরে ধীরে যা কমতে থাকে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জাপান, অস্ট্রেলিয়া সহ অপ্রচলিত বাজারগুলোতে ব্যবসা বেড়েছে তৈরি পোশাকের। হিসেব বলছে অর্থ বছরের প্রথম 7 মাসে নতুন গন্তব্যে গড়ে 6.42% রপ্তানি বেড়েছে। একই সময় পোশাক খাতে সার্বিক রপ্তানি আগের বছরের তুলনায় বেড়েছে 12%। রপ্তানি হয়েছে $2,355 কোটি পণ্য। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। তৈরি পোশাক রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস। দেশের মোট রপ্তানির প্রায় 85% আসে এই খাত থেকে। সেই বাজারে ব্যবসায়ের নতুন আশা হয়ে দেখা দিয়েছে জাপান, অস্ট্রেলিয়া আর ভারতের মতো নতুন গন্তব্য। হিসাব বলছে চলতি অর্থ বছরের 7 মাসে এসব বাজারে $396 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 6.42% বেশি। সরকার আমাদেরকে একটি ইনসেন্টিভ দিয়েছিল, যেটি হলো 4% ইনসেন্টিভ যদি নন ট্র্যাডিশনাল মার্কেট হয়। এই ইনসেন্টিভটার কারণে যে আমাদের এক্সট্রা মার্কেটিং ডলার আমরা খরচ করি, আমরা এন্টারপ্রেনিয়ররা খরচ করি টু ডেভেলপ এ মার্কেট। আপনারা জানেন যে কোনো মার্কেট ডেভেলপ করতে একটা প্রচুর পরিমাণ খরচ হয়। সেই খরচের কিছু অংশটা আমরা সরকারের থেকে সহায়তা পেয়েছি। এই সহায়তার কারণে কিন্তু আমাদের এই মার্কেটটা গ্রো করেছে টু 18% অফ আওয়ার টোটাল এক্সপোর্ট, হুইচ ইজ এক্সিলেন্ট। কাজে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ওয়েস্টার্ন মার্কেট জানেন কোনো সময় আপস অ্যান্ড ডাউনস বিভিন্ন কারণে হয়, কিন্তু এই নন ট্র্যাডিশনাল মার্কেটে যদি আমরা একটা স্ট্রং ফুটহোল্ড ডেভেলপ করতে পারি, দেন ইট ইজ এ রোবাস্ট সাস্টেনেবল গ্রোথ হয় আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের জন্য।
তৈরি পোশাকের অপ্রচলিত বাজারগুলোর শীর্ষে রয়েছে জাপান, যেখানে 2024-25 অর্থ বছরের 7 মাসে 72 কোটি 15 লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা তার আগের বছরের তুলনায় 6.27 ভাগ বেশি। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া, রপ্তানির পরিমাণ 51 কোটি 28 লাখ ডলার, আর 18.70% প্রবৃদ্ধি হয়েছে ভারতে। রপ্তানি বেড়েছে চীন, সৌদি আরবের মতো দেশগুলোতেও। এই বছর আমরা যেটা রোবাস্ট গ্রোথ দেখতে পাচ্ছি নন ট্র্যাডিশনাল মার্কেটে, সেটি হলো জাপান এবং অস্ট্রেলিয়া। কতগুলো মার্কেটে আমাদের রোবাস্ট গ্রোথ হচ্ছিল, যেমন কোরিয়া, যেমন ইন্ডিয়া। কোরিয়া, ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রবৃদ্ধিটা একটু কমে এসছে এবছর, বাট জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া ইজ ভেরি স্ট্রং। আপনারা জানেন বিজিএমির পক্ষ থেকে আমরা একটা অ্যাপারেল এক্সপো করেছিলাম জাপানে এবং অস্ট্রেলিয়াতেও অ্যাজ ওয়েল, এবং এটির একটি ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশ্য অপ্রচলিত বাজারে রপ্তানি কমার চিত্রও আছে। এই যেমন রাশিয়ার বাজারে গেল 2023-24 অর্থ বছরের প্রথম 7 মাসে 209 মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। চলতি অর্থ বছরের একই সময়ে 25 মিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে 184 মিলিয়ন ডলারে। একইভাবে 18% প্রবৃদ্ধি কমেছে মালয়েশিয়ার বাজারে, আর সংযুক্ত আরব আমিরাতে পোশাকের রপ্তানি কমার এই হার 11%। এমন অবস্থায় এই খাতকে এগিয়ে নিতে সরকারের বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। ইন্টারিম গভর্নমেন্টের একটা স্যাটিসফ্যাকশন যে না, এই সেক্টর ভালো করছে, এই সেক্টরে আমাদের তেমন কিছু করার প্রয়োজন নাই। বাট অ্যাজ ইউ নো দ্যাট এনিথিং, যে কোনো জিনিস নার্চারিংয়ের দরকার আছে। ওয়াই আমরা মনে করছি ওভার স্যাটিসফ্যাকশনে ভুগছি যে আমাদের এটাকে আর কোনো নার্চার করার দরকার নাই, এটি অটোমেটিক গ্রো করবে। নাথিং গ্রোজ অটোমেটিক্যালি। আমাদের এটার প্রতি প্রচুর পরিমাণ নজর দিতে হবে, না হলে আমরা পাট শিল্পকে যেভাবে হারিয়ে ফেলেছি, বস্ত্র শিল্পকেও আমরা একেবারে ডাউনটার্নে নিয়ে যাব। সার্বিকভাবেও বেড়েছে দেশের তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 23.55 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গেল বছরে একই সময়ে যা ছিল 21.02%। সেই হিসাবে গেল 7 মাসে তৈরি পোশাকের প্রবৃদ্ধির হার 12%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পুঁজিবাজারে লাগাতার দরপতনে বহুজাতিক কোম্পানির শেয়ার। গত 6 মাসে রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজিউমার কেয়ারের মতো কোম্পানির শেয়ারের দর কমেছে 650 থেকে 850 টাকা পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, বাজারে তারল্য সংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা বহুজাতিক কোম্পানির শেয়ারের দর কমায় প্রভাব রেখেছে। রেকরামুল ইসলাম খানের রিপোর্ট। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগে যারা লাভবান হতে চান, তাদের আস্থার শীর্ষে থাকে বহুজাতিক কোম্পানিগুলো। তবে গত 6 মাস ধরে লাগাতারভাবে কমছে এসব কোম্পানির শেয়ার দর। তথ্য অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 656টি। এর মধ্যে বহুজাতিক কোম্পানি রয়েছে মাত্র 13টি। এগুলো হচ্ছে রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজিউমার কেয়ার, বাটা শু, ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, লিন্ডে বিডি, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণ ফোন, লাফার্টস হোলসিম, আরকে সিরামিক্স, রবি এবং হাইডেলবার্গ। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থাৎ আগস্ট থেকে চলতি মাসের ফেব্রুয়ারির অর্ধেক সময় পর্যন্ত বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে। এর মধ্যে রেকিট বেনকিজারের শেয়ার দাম কমেছে 850 টাকার বেশি, অবস্থান করছে 4080 টাকায়। একই অবস্থা ইউনিলিভার কনজিউমার কেয়ারের, শেয়ার প্রতি 650 টাকা কমে দাঁড়িয়েছে 2538 টাকায়। কমেছে অন্যান্য বহুজাতিক কোম্পানির শেয়ার দরও। 2-1 দিন ছাড়া প্রায় দিনে মার্কেট মাইনাসে চলে গেছে। ভালো শেয়ারের দিকে কিভাবে ইনভেস্টরদেরকে উদ্বুদ্ধ করা যায়, আর যেই ধরনের দুর্বল মৌলভিত্তিক শেয়ার, এগুলোর প্রতি যাতে করে বিনিয়োগকারীরা আগ্রহী না হয়ে উঠতে পারে আর কি। বিশ্লেষকরা বলছেন, বাজারে দীর্ঘদিন হলো তারল্য সংকট রয়েছে। আইসিবির মাধ্যমে সরকারের তেমন সহায়তাও আসেনি। এর সাথে সামষ্টিক অর্থনীতিতে অস্থিরতা থাকায় কমেছে বহুজাতিক কোম্পানির শেয়ার দর। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আমরা মার্কেটের সবচেয়ে ভালো শেয়ার বলে জানি, কেন তাদের কমপ্লায়েন্স, তাদের পিএসআইগুলো, তাদের অ্যাকাউন্টস ট্রান্সপারেন্ট। তবে বাজার যেহেতু খারাপ, বাজারে লিকুইডিটি ক্রাইসিস আছে, কারোর প্রয়োজনে কেউ শেয়ার সেল করতেই পারে, তাদের সামান্য কিছু কমতে পারে। যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আরও যদি বেশি আসতো আমাদের মার্কেটে, এবং মাল্টিন্যাশনাল কোম্পানির সমকক্ষ যদি আমাদের দেশেও কিন্তু অনেক কোম্পানি আছে, কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো ভালো কোম্পানি আছে, সেগুলো যদি মার্কেটে আসতো তাহলে মার্কেট কিন্তু এত সহজে মার্কেটে ধস আসতো না। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে বিদেশি কোম্পানির লিয়াজো অফিস সহ রয়েছে প্রায় 1200টি। পুঁজিবাজার সংশ্লিষ্টদের অভিযোগ, বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত না হওয়ায় বাজারে মূলধন ও বিনিয়োগকারী বাড়ছে না। ক্যাপিটাল মার্কেটকে বড় করার জন্য, ফ্লারিশ করার জন্য এবং ক্যাপিটাল মার্কেটে পাবলিকের কনফিডেন্স আনার জন্য
যেসব কাজ আমাদের করা দরকার ইমিডিয়েটলি করা উচিত। প্রথমে যদি বলেন তাহলে প্রথম বলবো যে আপনার এই মার্কেট সাইজ ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট। এই মার্কেট সাইজ অনেক বড় করতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি এমন বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে নীতি সহায়তা দিচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এজন্য আগামী বাজেটে কর হার বাড়ানোর প্রস্তাব করবে কমিশন। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঈদকে সামনে রেখে শুরু হলো ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। বুধবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে নতুন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ক্যাম্পেইনের আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। চলতি বছরের 20 ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম কর্তৃপক্ষ পাওনা উপহার বুঝিয়ে দেবেন ক্রেতাদের। মেট্রো রেলের যাত্রীদের ব্যাংকিং সুবিধা দিতে ঢাকার 16টি মেট্রো রেল স্টেশনে প্রথমবারের মতো এটিএম বুথ চালু করেছে ইস্টার্ন ব্যাংক। ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। 16টি স্টেশনে 365টি এটিএম বুথ চালু করেছে ব্যাংকটি। মিরপুর 11 মেট্রো রেল স্টেশনে ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করতে এসে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন, যাত্রীদের ব্যাংকিং সেবা সহজতর করতে আরও 7টি ব্যাংক তাদের এটিএম সেবা চালু করবে রাজধানীর মেট্রো রেল স্টেশনগুলোতে। ভবিষ্যতে যতগুলি আপনার স্টেশন বাড়বে, যখনই যেটা বাড়ুক সেখানে ইবিএল এটিএম থাকবে। শুধু এটাও না, আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা যদি প্ল্যাটফর্মে এবং মেট্রোল্যান্ড এই পুরো কনসেপ্টে যদি অন্য কোনো ধরনের ব্যাংকিং সেবা যদি আপনাদের যদি মনে হয় দরকার, যেটা নাকি আমাদের মেট্রো রেলের কাস্টমাররা বেনিফিট হবে, সেখানে ইবিএল উইল বি দ্য ফার্স্ট ব্যাংক টু স্টেপ ইন। আগামী দিনগুলোতে আরও অধিক সংখ্যক এই যে এটিএম জোন বা সিআরএম জোনে আমাদের বুথ স্থাপিত হবে এবং মেট্রো যাত্রীরা তাদের পছন্দসই যে ব্যাংকিং, যে যাদের সাথে ব্যাংকিং করেন তাদের সাথে তাদের ওই সিআরএম এবং এটিএম মেশিন ব্যবহার করে উপকৃত হবেন। এদিকে কর্মকর্তা কর্মচারীদের হুমকি অনুযায়ী 21 ফেব্রুয়ারি মেট্রো রেল বন্ধ হবে না বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি জানান, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত এবং যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করার কাজ চলছে। এর আগে স্বতন্ত্র সার্ভিস রুলের দাবি না মানলে কর্মকর্তা কর্মচারীদের একাংশ 21 ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল যাত্রী সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন। আশা করি যে আগামী কর্মবিরতির যে বিষয়টা এটা ওনারা বিবেচনা করবেন। এটা এসেনশিয়াল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিসে কাউকে জিম্মি যেমন করা যাবে না, তেমনি সরকারেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বার্তা হচ্ছে আমরা যৌক্তিক যে দাবি সেটি নিয়ে আলোচনা হবে, কিন্তু কোনো কর্মসূচি দিয়ে আলোচনা এটা চলবে না। আগামী শনিবার আমরা কি মেট্রো রেলে চলতে পারবো নাকি পারবো না? আমি আশা করছি আমরা চলতে পারবো না, আমি আশাবাদী। জি, নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5192-তে। বেচা কেনা হয়েছে 427 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 103টির, কমেছে 228টির আর অপরিবর্তিত আছে 67টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেট সামান্য নেগেটিভ নোটে ক্লোজ হয়েছে। ইন্ডেক্স মাত্র 11 পয়েন্টস কমে এখন ফাইনালি ক্লোজ হচ্ছে 5192 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের টার্নওভারও যথেষ্ট কম ছিল, মাত্র 400 কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টররা এখনো মার্কেটে যথেষ্ট কমই পার্টিসিপেট করছে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে 26% কোম্পানির প্রাইসে, কমেছে অলমোস্ট 57% কোম্পানির, এবং অপরিবর্তিত ছিল মাত্র 17% কোম্পানির প্রাইসে। এবং কোম্পানির দিক থেকে আজকে সবচেয়ে বেশি প্রাইস বাড়তে দেখা গিয়েছে ইনটেক লিমিটেডের, এবং সবচেয়ে বেশি প্রাইস কমেছে মিডল্যান্ড ব্যাংকের। ওভারঅল আমরা মনে করি যে মার্কেটের পারফরমেন্স খুব একটা পরিবর্তন হয়নি, এবং মার্কেটে ইনভেস্টরদের অ্যাক্টিভিটিও এখনো যথেষ্ট কমই আছে। যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হার বেড়েছে জানুয়ারিতে। মূল্যস্ফীতি পৌঁছেছে 3%। বুধবার হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে ব্রিটেন সরকার। গেল ডিসেম্বরে দেশটির মূল্যস্ফীতি ছিল 2.5%। তথ্য বলছে জানুয়ারি মাসের মূল্যস্ফীতির হার ব্যাংক অব ইংল্যান্ডের পূর্বাভাসের চেয়েও দ্রুত বৃদ্ধি পেয়েছে, যেখানে জানুয়ারির জন্য মূল্যস্ফীতির হার 2.8% হতে পারে বলে ধারণা করেছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটির তথ্য বলছে 2025 সালের তৃতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি 3.7%-এ পৌঁছতে পারে। এই হার তাদের 2% লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ।
মূলত জ্বালানির উচ্চ মূল্য এবং বিভিন্ন পরিষেবার দর বৃদ্ধি এবং পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় এমনটি হবে বলে বলছে সংস্থাটি। তবে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এবং তার সহকর্মীরা বলছেন 2024 সালের শেষের দিকে কর্মসংস্থানের বাজারে যে ধীরগতি দেখা দিয়েছে তার কারণে উচ্চ মজুরির দাবি সীমিত হবে, ফলে উচ্চ মূল্যস্ফীতির চাপ ঠেকানো সম্ভব হবে। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।